সাহারা মরুভূমির প্রান্তে অবস্থিত একটি রহস্যময় শহর টিম্বুকটু, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার লুকিয়েছিল। এই শহরটি মালির উত্তরাঞ্চলে অবস্থিত এবং এর ইতিহাস শুরু হয় মধ্যযুগ থেকে, যখন এটি একটি বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছিল। কারভানের মাধ্যমে সোনা, লবণ আর দাসের ব্যবসা চলত এখানে, কিন্তু সবচেয়ে মূল্যবান ছিল এর জ্ঞানের ধন। টিম্বুকটুর লোকেরা, বিশেষ করে স্থানীয় পরিবারগুলো, প্রাচীন হস্তলিখিত পাণ্ডুলিপিগুলোকে যত্ন করে লিখেছিল। এই ম্যানুস্ক্রিপ্টগুলো ছিল আরবি ভাষায় লেখা, যাতে ছিল ইসলামী ধর্মতত্ত্ব, বিজ্ঞান, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, এমনকি রাজনীতি ও জাদুবিদ্যার মতো বিষয়। কিছু পাণ্ডুলিপি তো ত্রয়োদশ শতাব্দীর, যা 700 বছরেরও বেশি সময় ধরে বেঁচেছিল শুষ্ক মরু জলবায়ুর কারণে। এগুলো ছিল না শুধু কাগজের পাতা, বরং আফ্রিকার সভ্যতার প্রমাণ, যা দেখাতো যে টিম্বুকটু একসময় আরব উপদ্বীপের পণ্ডিতদের সাথে জ্ঞান বিনিময়ের কেন্দ্র ছিল। লোকেরা এগুলোকে লুকিয়ে রাখত নিজেদের ঘরে, লাইব্রেরিতে বা মাটির তৈরি ভবনে, যেন কোনো দুর্যোগ থেকে রক্ষা পায়। কিন্তু 2012 সালে এসে সবকিছু বদলে গেল, যখন এক ভয়ঙ্কর সংকট শুরু হলো। সেই বছর মালির উত্তরাঞ্চলে জিহাদি মিলিট্যান্টরা, যারা আল কায়েদার সাথে যুক্ত ছিল, টিম্বুকটু দখল করে নিল। এই গ্রুপগুলো, যেমন আনসার দিন এবং অন্যান্য, কঠোর ইসলামী আইন চাপিয়ে দিল শহরে। তারা শহরের ঐতিহাসিক স্থানগুলো ধ্বংস করতে শুরু করল, বিশেষ করে ইউনেস্কো স্বীকৃত মধ্যযুগীয় সাধু সন্তদের সমাধি এবং মসজিদ। লোকেরা ভয় পেল যে এই মিলিট্যান্টরা ম্যানুস্ক্রিপ্টগুলোকেও ধ্বংস করবে, কারণ তারা মনে করত এগুলোতে এমন জ্ঞান আছে যা তাদের বিশ্বাসের সাথে মেলে না। ইতিমধ্যে তারা 2টি লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং 4000-এরও বেশি ম্যানুস্ক্রিপ্ট পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ইউএনের একটি বিশেষজ্ঞ দল পরে জানিয়েছে যে 9টি সমাধি এবং আরও অনেক ঐতিহাসিক স্থান ধ্বংস হয়েছে। শহরের লোকেরা, যারা এই ধনকে নিজেদের ঐতিহ্য মনে করত, তাদের মনে হলো যেন তাদের আত্মা ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই সংকটের মাঝে উঠে এলেন কয়েকজন সাহসী মানুষ, যারা গোপন অভিযান চালিয়ে এই ম্যানুস্ক্রিপ্টগুলোকে উদ্ধার করার সিদ্ধান্ত নিলেন। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন আবদেল কাদের হায়দারা, যিনি টিম্বুকটুর একটি বড় লাইব্রেরির প্রধান ছিলেন এবং স্থানীয় পরিবারগুলোর সাথে যুক্ত। তিনি বুঝতে পারলেন যে মিলিট্যান্টরা যে কোনো সময় লাইব্রেরিগুলোতে হামলা করতে পারে, তাই তিনি একটি গোপন পরিকল্পনা তৈরি করলেন। এই অভিযান শুরু হয় 2012 সালের মাঝামাঝি, যখন শহর দখলের পর পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছিল। হায়দারা এবং তার দলের লোকেরা প্রথমে ম্যানুস্ক্রিপ্টগুলোকে স্থানীয় ঘর থেকে সংগ্রহ করতে শুরু করলেন। এগুলো ছিল ব্যক্তিগত সংগ্রহ, যা পরিবার থেকে পরিবারে হস্তান্তরিত হয়েছে। তারা এগুলোকে ধাতর বাক্সে ভরে, চালের বস্তায় লুকিয়ে, গাধার গাড়িতে করে বা মোটরসাইকেলে করে শহরের বাইরে নিয়ে যেতে শুরু করলেন। শহরের চারপাশে মিলিট্যান্টদের চেকপয়েন্ট ছিল, তাই তারা রাতের অন্ধকারে বা গোপন পথ ব্যবহার করতেন। একবার শহরে বাইরে পৌঁছে তারা 4x4 গাড়ি বা ছোট নৌকায় করে এগুলোকে প্রায় 375 মাইল দূরে মালির রাজধানী বামাকোতে পাঠাতেন। এই যাত্রা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ পথে মিলিট্যান্টদের হামলা বা লুটপাটের ভয় ছিল। কখনো তারা ম্যানুস্ক্রিপ্টগুলোকে শহরের 5 মাইল দূরে লুকিয়ে রাখতেন, তারপর সুযোগ বুঝে সরিয়ে নিতেন। এই অভিযান চলেছিল 6 মাসেরও বেশি, এবং এতে জড়িত ছিলেন আহমেদ বাবা ইনস্টিটিউটের কর্মীরা, স্থানীয় নেতারা, এমনকি কিছু সাহসী চালক। প্রায় 3,70,000 ম্যানুস্ক্রিপ্ট, যা টিম্বুকটুর মোট সংগ্রহের 95% এভাবে উদ্ধার হয়ে বামাকোতে পৌঁছালো। কিন্তু এর মধ্যে কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, যেমন আল কায়েদা গ্রুপগুলো 4000-এরও বেশি পাণ্ডুলিপি পুড়িয়ে দিয়েছিল। এই উদ্ধারের গল্প ছিল যেন একটা থ্রিলার সিনেমা, যেখানে প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয় ছিল, কিন্তু জ্ঞানের প্রতি ভালোবাসা তাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। বামাকোতে পৌঁছে ম্যানুস্ক্রিপ্টগুলোকে নিরাপদে রাখা হলো, কিন্তু নতুন চ্যালেঞ্জ শুরু হলো। বামাকোর আর্দ্র জলবায়ু এই প্রাচীন কাগজগুলোর জন্য ক্ষতিকর, যা টিম্বুকটুর শুষ্ক মরুতে অভ্যস্ত। তাই হায়দারা এবং তার দল ডিজিটাইজেশনের কাজ শুরু করলেন। তারা প্রতিটি পাণ্ডুলিপিকে পাতা পাতা করে স্ক্যান করতে লাগলেন, সারাংশ লিখে রাখলেন এবং পরিবার অনুযায়ী শ্রেণীবদ্ধ করলেন। প্রায় 20% ডিজিটাইজ করা হয়েছে এবং এগুলোতে পাওয়া গেছে অসাধারণ তথ্য, যেমন জ্যোতির্বিজ্ঞানের গণনা, চিকিৎসার হার্বাল রেসিপি এবং রাজনৈতিক আলোচনা। কিছু মালিক, যেমন হাওয়া তুরে, তাদের পরিবারের গোপন রেকর্ডগুলো লুকিয়ে রেখেছিলেন এবং কেবলমাত্র কিছু অংশ প্রকাশ করেছিলেন। ইউএনের শান্তিরক্ষী বাহিনীও এই সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার দায়িত্ব নিয়েছিল, কারণ টিম্বুকটুকে তারা দেখত আফ্রিকার জ্ঞানের দ্বার। কিন্তু উত্তর মালিতে চলমান যুদ্ধের কারণে টিম্বুকটুতে ফিরে যাওয়া সম্ভব ছিল না। সেখানে ইউএনের ফ্লাইট ছাড়া যাতায়াত ছিল ঝুঁকিপূর্ণ। এভাবে 13 বছর কেটে গেল এবং 2025 সালে এলো সেই মুহূর্ত যখন ম্যানুস্ক্রিপ্টগুলো টিম্বুকটুতে ফিরে এলো। মালির সামরিক জান্তা সরকার এই সিদ্ধান্ত নিল, কারণ বামাকোর আর্দ্রতা এগুলোকে আরও ক্ষতি করছিল।
প্রথম চালানে 200-রও বেশি ক্রেট, যার ওজন প্রায় 5.5 টন টিম্বুকটুতে পৌঁছালো। একটি উৎসবমুখর অনুষ্ঠানে স্থানীয় নেতারা এগুলো গ্রহণ করলেন। মালির উচ্চশিক্ষামন্ত্রী বুরেমা কানসায় বললেন যে এখন দেশের দায়িত্ব এগুলোকে রক্ষা করা, ডিজিটাইজ করা, অধ্যয়ন করা এবং বিশ্বকে আলোকিত করা। টিম্বুকটুর ডেপুটি মেয়র দিয়াহারা তুরে এগুলোকে শহরের সভ্যতা, আধ্যাত্মিকতা এবং বৌদ্ধিক ঐতিহ্যের প্রতীক বলে বর্ণনা করেছেন। স্থানীয় নেতা এবং সিভিল সোসাইটির অনুরোধেই ফিরে আনা হয়েছে এবং এটা দেখায় যে শহরে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসছে। কিন্তু ফিরে আসার পরও থমকি কমেনি। মালির সেনাবাহিনী এবং রাশিয়ান ভাড়াটিয়া সৈনিকরা টিম্বুকটু নিয়ন্ত্রণ করে আছে, কিন্তু চারপাশের গ্রামাঞ্চলে জিহাদিরা এখনও সক্রিয়। তারা নিয়মিত হিট অ্যান্ড রান হামলা চালায় এবং জুন মাসে একটা গাড়িবোমা বিস্ফোরণে অ্যাটলিস্ট 30 জন সৈনিক এবং 1 ডজন আক্রমণকারী মারা যায়। ম্যানুস্ক্রিপ্টগুলোকে এখন আহমেদ বাবা ইনস্টিটিউটের পুরনো মাটির ভবনে রাখা হচ্ছে, যেখানে সুরক্ষার জন্য সার্ভেলেন্স ক্যামেরা লাগানোর পরিকল্পনা চলছে। প্রায় সবগুলো ডিজিটাইজ করা হয়েছে এবং ব্যাকআপ সার্ভার অন্য জায়গায় রাখা হয়েছে, যাতে কোনো ক্ষতি হলে পুনরুদ্ধার করা যায়।